গত নভেম্বরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল ছিল ইসলামাবাদ। ঠিক ওই সময়ই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিচার্ড গ্রেনেল ইমরান খানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গ্রেনেল লিখেছিলেন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সেখানে ট্রাম্পের মতোই এক নেতা মিথ্যা অভিযোগে কারাগারে, আর জনগণ যুক্তরাষ্ট্রের রেড ওয়েভে অনুপ্রাণিত। বিশ্বজুড়ে রাজনৈতিক নির্যাতন বন্ধ করুন। পরে অবশ্য এক্স পোস্টটি ডিলিট করেছিলেন গ্রেনেল, কিন্তু সেটি ভাইরাল হতে সময় নেয়নি। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের ঘনিষ্ঠজনরা কেন ইমরান খানকে সমর্থন দিচ্ছেন? এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। গ্রেনেলের এক্স পোস্ট দুটি কোটির কাছাকাছি ভিউ হয়েছিল। এরপরই ডিসেম্বর মাসের 16 তারিখ ট্রাম্প তাকে বিশেষ মিশনের প্রেসিডেন্সিয়াল দূত হিসেবে মনোনীত করেন। পরদিনই গ্রেনেল আবারও টুইটে ইমরান খানের মুক্তির দাবি তোলেন। এবার তার পোস্ট 1 কোটির বেশি ভিউ পায়। এই দাবি আরও জোরালো হয় যখন আরেক রিপাবলিকান এবং ট্রাম্পের সাবেক অ্যাটর্নি জেনারেল প্রার্থী ম্যাট গেটসও ইমরান খানকে মুক্তি দাও লিখে পোস্ট করেন। এক্সে এই পোস্টগুলো ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের জন্য একটি বড় সহায়ক হিসেবে দেখা হয়। দলটি 2023 সালের আগস্ট থেকে তাদের নেতার মুক্তির জন্যই লড়াই করে আসছে। তবে অনেক বিশ্লেষক এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন যে ট্রাম্পের সহযোগীদের এই সমর্থন পাকিস্তানের ওপর আদৌ কি যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারবে। পাশাপাশি কেউ কেউ এটিকে একটু ব্যঙ্গও করেছেন, কারণ পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল পিটিআই যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছে, অথচ 3 বছর আগেও তারা ইমরান খানের অপসারণে ওয়াশিংটনকেই অভিযুক্ত করেছিল। ইমরান খানের সরকার প্রায় 4 বছর ক্ষমতায় থাকার পর 2022 সালের এপ্রিল মাসে একটি সংসদীয় অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়। তখন তিনি অভিযোগ করেন এটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ষড়যন্ত্র, যা পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সাথে মিলে তাকে সরানোর জন্যই করা হয়েছিল। এই অভিযোগের পর তিনি তার সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভে নামার আহ্বান জানান। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সামরিক বাহিনী তার এইসব অভিযোগ সবসময়ই দৃঢ়ভাবে অস্বীকার করেছিল। এরপর থেকে ইমরান খান ও তার দল তীব্র দমন ও পীড়নের মুখে পড়ে। 2023 সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে বহু মামলা এবং দণ্ড রয়েছে। তার দলের প্রতীক ক্রিকেট ব্যাট গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছিল, যার ফলে দলের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এদিকে আল জাজিরার একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। বাইডেন প্রশাসন 2022 সালের মে মাসে ডোনাল্ড ব্লুমকে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন, যা 2018 সালের আগস্ট থেকেই ফাঁকা ছিল। ইমরান খান ও পিটিআইয়ের ওপর দমন পীড়নের সময় মার্কিন কর্মকর্তারা সাধারণত মন্তব্য করা থেকে বিরত থেকেছেন এবং এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলেই বারবার উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রভাবশালী পাকিস্তানি প্রবাসী গোষ্ঠীগুলো, যাদের অধিকাংশই ইমরান খান ও পিটিআইকে সমর্থন করে, মার্কিন রাজনীতিবিদদের কাছে ইমরান খানের জন্য তারা সহায়তা চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একজন অধ্যাপক হাসান আব্বাস বলেন, ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি প্রবাসীদের জোরালো প্রচারণা আমেরিকা পাকিস্তান সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। তাদের প্রচেষ্টার ফলে গত বছরের মার্চে মার্কিন কংগ্রেসে পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটি শুনানি হয়। এটি আয়োজন করা হয় বাইপার্টিজান আহ্বানের মাধ্যমে, যেখানে প্রেসিডেন্ট বাইডেন ও সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে 2024 সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের বিষয়ে পাকিস্তানের উপর নজরদারি করার আহ্বান জানানো হয়েছিল। এর ঠিক কয়েক মাস পর অক্টোবর মাসে 60 জনেরও বেশি ডেমোক্রেটিক আইন প্রণেতা বাইডেনকে আহ্বান জানান ইসলামাবাদের ওপর ওয়াশিংটনের প্রভাব কাজে লাগিয়ে ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে। এরপর 5 নভেম্বর মার্কিন নির্বাচনের ঠিক কয়েকদিন আগে পিটিআই এর একজন সিনিয়র নেতা আতিফ খান ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের সাথে দেখা করে ইমরান খানের কারাবন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
2025 সালের জানুয়ারির 22 তারিখে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের 2 দিন পর ক্যাপিটাল হিলে আরও একটি কংগ্রেসীয় শুনানি হওয়ার কথা রয়েছে। এটি 2023 সালের নভেম্বরে ইসলামাবাদে বিক্ষোভের সময় অন্তত 12 জন পিটিআই কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে হবে। পিটিআই এই মৃত্যুগুলোর জন্য কর্তৃপক্ষকে দায়ী করে আসছে। এখন পর্যন্ত ইসলামাবাদ ট্রাম্পের সহযোগীদের মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেয়নি। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দেশটির পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সম্পর্ক চায়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ এক সংবাদ সম্মেলনে বলেন, যে কেউ ব্যক্তিগতভাবে মন্তব্য করলে তারা এই বিষয়ে মন্তব্য করতে চান না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র রানা ইহসান আফজালও বলেন, গ্রেনেল বা গেটসের মতো ব্যক্তিদের মন্তব্যকে তারা ব্যক্তিগত মার্কিন নাগরিকদের মতামত হিসেবেই দেখেন। সরকার ব্যক্তিগত নাগরিকদের মন্তব্যের প্রতিক্রিয়া জানায় না। তারা নতুন প্রশাসনের সাথে কাজ করার অপেক্ষায় আছে এবং সরকারিভাবে কোনো উত্তেজনা সৃষ্টি হলে তবেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন হবে। মিডল ইস্ট ইউনিভার্সিটির নন রেসিডেন্ট স্কলার সৈয়দ মোহাম্মদ আলী পিটিআই সমর্থকদের যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের প্রচারণাকে একটু বিদ্রুপাত্মক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পিটিআই সরকারকে উৎখাত করতে চায় বলে যে ধারণাটি, সেটি পিটিআই সমর্থকরাই কিন্তু ছড়িয়েছিল। এখন আবার তারাই নতুন আসন্ন মার্কিন প্রশাসনের কাছে পাকিস্তানের রাজনীতিতে আরো জোরালো ভূমিকা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। এটা কিছুটা বিদ্রুপাত্মক। সাথে অবশ্য এটিও যোগ করেন যে এই বিদ্রুপের অংশটা বাদ দিলে এটি দেখায় যে দেশের বাইরে বসবাসরত অনেক পাকিস্তানি ইমরান খানকে তাদের উজ্জ্বল বর্মে ঘোড়সওয়ার নায়ক হিসেবে দেখে। প্রথম মেয়াদে পাকিস্তানকে মিথ্যা এবং প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এমন ধরনের বলে সমালোচনা করা ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে 2018 থেকে 2022 সাল পর্যন্ত ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। দুজনেই প্রথম দেখা করেন 2019 সালের জুলাই মাসে ওয়াশিংটনে এবং পরবর্তীতে দেখা করেন 2020 সালের জানুয়ারিতে দাভোসে। সেখানে ট্রাম্প ইমরান খানকে তার খুব ভালো বন্ধু বলে অভিহিত করেন। এর বিপরীতে বাইডেন এবং ইমরান খানের মধ্যে সম্পর্ক বরাবরই বেশ শীতল ছিল। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে 2020 সালের নভেম্বরে তার সঙ্গে যোগাযোগ না করায় ইমরান খান প্রায়ই বাইডেনের সমালোচনা করতেন। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি স্বীকার করেছেন যে প্রবাসী পাকিস্তানিরা সমর্থন আদায়ে বেশ কার্যকর। তিনি আল জাজিরাকে বলেন, তারা উভয় দলের ব্যক্তিদের ইমরান খানের মুক্তির পক্ষে কথা বলতে রাজি করিয়েছেন। তবে হাডসন ইনস্টিটিউটের এই সিনিয়র ফেলো সতর্ক করে বলেছেন যে পাকিস্তান ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে একটি কম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। পিটিআই সমর্থকদের জন্য এটা অনেকটাই সরল মনে ভাবা যে তারা এভাবে মার্কিন কর্মকর্তাদের উপর প্রভাব ফেলতে পারবে। কিন্তু এখন পর্যন্ত কয়েকটি বিবৃতি ছাড়া বড় কোনো নীতিগত পরিবর্তনের কোনো লক্ষণ নেই। সৈয়দ মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতির মধ্যে বিচ্ছিন্নতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন একটি আরও লেনদেন ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিতে পারে। রিপাবলিকান শাসনকালে পাকিস্তান অতীতে সুবিধা পেয়েছে, কিন্তু বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করছে না। হাক্কানি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র সাধারণত নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ দিয়ে প্রভাব বিস্তার করে, কিন্তু পাকিস্তান এখন আরও বড় ধরনের সাহায্যপ্রাপ্ত কোনো দেশ নয়, তাই প্রভাব খাটানোর সুযোগটা সীমিত। তিনি বলেন, 9/11-এর পরবর্তী সময়ে পাকিস্তান মার্কিন সাহায্যের অন্যতম প্রধান গ্রহীতা ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সাহায্য অনেকটাই কমে গেছে। পাকিস্তানের পারমাণবিক ও মিসাইল প্রোগ্রাম, চীনের সঙ্গে সম্পর্ক এবং কথিত জঙ্গি সমর্থনের মতোই বিষয়গুলো এখন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়। আর এই সব ক্ষেত্রে ইমরান খান বিশেষ কোনো কাজে আসছেন না।